আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মেয়েরা, আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ের আদর্শ একটি উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম। উদ্ভিদের একটা আদর্শ উদ্ভিদের কী কী অংশ আছে সেগুলো পড়েছিলাম। আজকে আমরা মূল নিয়ে আলোচনা করব। পাঠ 3 থেকে 6, ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম এই যে একটা আদর্শ মূলের চিত্র। আমি আশা করব তোমরা বাসায় চিত্রটা প্র্যাকটিস করেছো। আজকে আমরা পড়ব মূলের প্রকারভেদ ও কাজ, পাঠ 3-4। তাহলে আসো আমরা পড়ি। সব গাছের মূল কি এক ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি এক ধরনের? বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। তোমরা কি কখনো বট গাছ দেখেছো কিনা আমি জানি না, তবে খুব প্রাচীন বট গাছ, ঠিক আছে, প্রাচীন বট গাছে ঝুড়ি যেটা বলা হয়েছে, যেমন একটা বট গাছের ছবি যদি আমি আঁকি, ধরো এটা খুব বড় একটা বট গাছ, হ্যাঁ, তাহলে দেখবে এখান থেকে অনেক বের হয়ে এরকম ঝুলে আছে। এগুলাকে বলা হচ্ছে ঝুড়ি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের মূল। আমরা কিন্তু জানি যে মূল মাটির নিচে সাধারণত হয়ে থাকে, কিন্তু মূল কিন্তু মাটির উপরেও হয়ে থাকে। যেমন এই যে বট গাছ, যদি খুব প্রাচীন বট গাছগুলো এরকম ঝুড়ি, এরকম লম্বা লম্বা এরকম যে ঝুলে থাকে, এগুলোকে বলা হয় ঝুড়ি, আর এগুলো হচ্ছে এক ধরনের মূল। তারপরে হচ্ছে কেয়া গাছের ঠেসমূল। দেখো, কেয়া গাছের ঠেসমূল পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। মানে আমরা যেটা পড়েছি, মূল হচ্ছে মাটির নিচে থাকে, কিন্তু এই ধরনের মূলগুলো মাটির উপরে থাকে, যেগুলো উদ্ভিদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ঠেস মানে হচ্ছে, ধরো এটা একটা গাছ, কেয়া গাছ, ঠেস মানে এটাকে মাটির সাথে এভাবে, এই যে, হ্যাঁ, এটা যেমন মাটি, এটাকে ঠেস দিয়ে এই গাছটাকে দৃঢ়ভাবে আটকে রাখে মাটির সাথে। এটা বিশেষ ধরনের একটা কাজ করতেছে, মানে গাছকে দৃঢ়তা প্রদান করতেছে। এই ধরনের মূলকে বলা হচ্ছে ঠেস মূল। এগুলা কিন্তু মাটির উপরেই অবস্থিত, এবং এরা বিশেষ ধরনের কাজের জন্য মাটির উপরে এসে গাছগুলোকে রক্ষা করছে। আচ্ছা, এবারে আসো পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। পান যেমন পেঁচায় পেঁচায় উঠে, হ্যাঁ, ওগুলাও হচ্ছে এক ধরনের মূল। আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল একরকম নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকমের। আচ্ছা, মূল ধান গাছের মূল, তো ধান তো খুব পাতলা একটা গাছ, হ্যাঁ, এটার সাথে আম গাছের মূল মিলবে না, বা মরিচ গাছের মূলও মিলবে না। হ্যাঁ, সবার গঠনে কিছুটা ভিন্নতা রয়েছে। এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এটা এরকম ভিন্নতার জন্য মূলকে কি 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থানিক মূল, একটা হচ্ছে অস্থানিক মূল। তাহলে আসো আমরা পড়ে ফেলি স্থানিক মূলকে। স্থানিক মূল এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, যেমন যথা মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল। এই ধরনের মূলটা হচ্ছে, এটা একটা স্থানিক মূল। এটা কি করছে, সরাসরি ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে মাটির ভিতরে প্রবেশ করে, এই যে শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বীজপত্র থাকে। আমি আগেই বলেছিলাম, যে সমস্ত উদ্ভিদের বীজকে তুমি 2টা ভাগে ভাগ করতে পারবা, সেটাই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই কথাটা সেখানে লেখা আছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। এই গঠনটার কথা বলা হয়েছে, উদ্ভিদের প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূল গঠিত হয়েছে। যেমন হচ্ছে আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এই ধরনের মূলতন্ত্র রয়েছে। এখানে দেখো একটা চিত্র আছে, এটা হচ্ছে স্থানিক মূল আর এটা হচ্ছে অস্থানিক মূল।
এখন আমরা জানলাম যে স্থানিক মূল কাকে বলে। মেয়েরা আমরা এই ছোট ছোট সংজ্ঞাগুলো শিখে ফেলবো এবং স্থানিক মূলের যে উদাহরণ কি কি, কোন কোন উদ্ভিদে আমরা স্থানিক মূল পাচ্ছি সেটা আমরা শিখে ফেলবো। এবারে আসো অস্থানিক মূল। এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই প্রকার, যথা গুচ্ছমূল ও অগুচ্ছমূল। আচ্ছা, স্থানিক মূল দেখো, অস্থানিক মূলটা দেখো। স্থানিক মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়েছে, আর অস্থানিক মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এরা আবার দুই প্রকার, গুচ্ছমূল ও অগুচ্ছমূল। তাহলে গুচ্ছমূল কাকে বলছে? গুচ্ছমূল ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এরাই হচ্ছে গুচ্ছমূল। আমি যারা গ্রামে গিয়েছো তারা হয়তো এগুলো দেখেছো, কিন্তু ঘাস আমাদের স্কুলের মাঠে কিন্তু ঘাস আছে। তুমি যদি ঘাসটাকে খুব সাবধানে টেনে টেনে উঠাও তাহলে দেখবা যে কাণ্ডের নিচে এক গুচ্ছ চুলের মতো সরমূল সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন হচ্ছে ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা এখানে গুচ্ছমূল কাকে বলে পেলাম। এবার আমরা পড়ব অগুচ্ছমূল। এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না। খেয়াল করো, একসাথে গুচ্ছাকারে জন্মায় না, মানে একসাথে না, পরস্পর থেকে আলাদা থাকে। যেমন কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল এই ধরনের অগুচ্ছ মূল। এই যে আমি যে কেয়া গাছের ঠেস মূলের যে একটা চিত্র দেখিয়েছি, দেখো এটা কিন্তু একা একা একটা মূল এখানে। আবার বট গাছের ঝুরি মূল এভাবে একটা একটা করে এভাবে ঝুলে আছে। তাহলে এরা হচ্ছে কিসের উদাহরণ? অগুচ্ছ মূলের উদাহরণ। আর সব এদের মূলটা হচ্ছে অস্থানিক মূল, অস্থানিক মূল থেকে এরা হচ্ছে অগুচ্ছ মূল। তাহলে মেয়েরা আমরা মূলের যে শ্রেণীকরণটা পড়লাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল প্রধানত দুই ধরনের হয়, স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। স্থানিক মূল কি থেকে উৎপন্ন হচ্ছে? ভ্রূণমূল থেকে উৎপন্ন হচ্ছে। আর এটা কোথায় দেখা যাচ্ছে? দ্বিবীজপত্রী উদ্ভিদে। আর অস্থানিক মূল কি? এরা ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হচ্ছে। এরা আবার কয় ধরনের? দুই ধরনের, গুচ্ছমূল, অগুচ্ছমূল। গুচ্ছমূল হচ্ছে যে সমস্ত উদ্ভিদে কাণ্ডের নিচে একদম গুচ্ছাকারে কিছু সরু চুলের মতো মূল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গুচ্ছমূল। আর অগুচ্ছমূল হচ্ছে যে মূলগুলো গুচ্ছাকারে না থেকে একটা একটা করে অবস্থান করে, যেমন হচ্ছে কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল। আচ্ছা, তাহলে মেয়েরা আমরা এই শ্রেণীকরণটা পুরোটা শিখে ফেলবো, আর উদাহরণ সহ অবশ্যই। কারণ হয়তো তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে নারিকেল, সুপারি এগুলো কি ধরনের মূল, কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুর মূল এরা কি ধরনের মূল, তখন যাতে আমরা চট করে বলে দিতে পারি কারা কি ধরনের মূল। এবার আসো মূলের কাজ কি। মূল নিম্নলিখিত কাজগুলো করে থাকে। মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রেখে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না, মানে ওইটা মাটির সাথে মূল কি করে? আটকে রাখে, যার ফলে সহজে ঝড় বাতাসে পড়ে যাচ্ছে না। মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে, এটা আমরা সবাই জানি। মূল মাটি থেকে পানি আর খনিজ নিচ্ছে, যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে। আমরা জানি মূলে মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে। এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। বলতো কোন অংশটা? এই যে মূলের এই অংশটা দিয়েই উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করছে। তাহলে আমরা দেখো, তোমাদের বইতে দুইটা কাজের কথা লেখা আছে, আমরা এই কাজ দুটো অবশ্যই শিখে ফেলবো। তাহলে মেয়েরা আমরা মূল সম্বন্ধে আলোচনা শেষ করলাম। আমরা কি পড়েছিলাম? একটা মূলের গঠন পড়েছি, তারপরে পড়েছি মূলের শ্রেণীকরণ, এরপরে মূলের কাজ। এবারে আমরা আসবো কাণ্ড। আসো কাণ্ডের বিভিন্ন অংশ। দেখো এখানে একটা কাণ্ডের ছবি দেয়া আছে, দেখেছো? এটা কাণ্ড। কাণ্ডের ছবির মধ্যে কি কি দেয়া আছে দেখো। এটা হচ্ছে পর্বমধ্য, পত্র, কার্কিক মুকুল। এটা চিহ্নিত চিত্র দেওয়া হয়েছে অগ্রমুকুল। এখন কিভাবে এই অংশগুলো কাণ্ডের মধ্যে বিন্যস্ত রয়েছে আমরা সেগুলো পড়ব। আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি, এটাই গাছের কাণ্ড। আচ্ছা, কুল গাছের যে ডালে বসে কুল খাই এগুলো হচ্ছে শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা, প্রশাখা, পাতা উৎপন্ন হয় তাই হচ্ছে কাণ্ড।
আমরা কিন্তু এখানে কাণ্ডের সংজ্ঞাটা পেয়ে গেলাম। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা ও পাতা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে কাণ্ড। এখানে কি কি আছে? পর্ব, পর্বমধ্য ও মুকুল। এই যে পর্ব, পর্বমধ্য, মুকুল। আচ্ছা, এবার দেখো এখানে সংজ্ঞাগুলো দেয়া আছে। পর্ব কাকে বলে? কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। কাণ্ড থেকে তো পাতা বের হয়, ঠিক যে যে স্থানটা থেকে পাতাটা উৎপন্ন হবে সেই স্থানটাকে বলা হচ্ছে পর্ব। পর্বমধ্য, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্বমধ্য। পাশাপাশি দুটা পর্ব, এই যে এই এখানে একটা পর্ব আছে, আবার এখানে একটা পর্ব আছে, এই দুটা পর্বের মাঝের এই অংশটুকু হচ্ছে পর্ব মধ্য। পর্ব মধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। দেখো এই জায়গাটা থেকে কোনো ধরনের মূল বা শাখা বা পাতা কিন্তু সৃষ্টি হয় না, এই জায়গাটা এরকম খালি থাকবে। তোমরা যদি একটা গাছকে জীবন্ত লক্ষ্য করো তাহলে কিন্তু এই অংশগুলো খুব সহজেই দেখতে পাবে। এবারে আসো মুকুল। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে, পত্রকক্ষ। কাণ্ডের সাথে পাতা, এই যে এই জায়গাটা হচ্ছে পত্রকক্ষ। সাধারণত মুকুল এ পত্রকক্ষে জন্মে। এই যে দেখো এই যে মুকুল এ পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল, অগ্রভাগে মানে একদম মাথার উপরে। কাক্ষিক মুকুল পত্রকক্ষে ও শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। আমাদের স্কুলে তো আম গাছ আছে, তোমরা নিশ্চয়ই দেখো যে আম গাছে ছোট 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 যে মুকুল আসে, সাদা হয়ে থাকে, হ্যাঁ, সেগুলাকেই বলা হচ্ছে যে অগ্রমুকুল। অগ্রমুকুল হচ্ছে মানে একদম গাছের মাথায় যেগুলা, আর পাশে যেগুলা হচ্ছে সেগুলো হচ্ছে শীর্ষ মুকুল। আচ্ছা, তো আমরা কাণ্ডের আদর্শ কাণ্ডের ইয়াগুলো পড়লাম, গঠনটা পড়লাম। এবারে আসো আমরা কাণ্ডের শ্রেণীকরণ, মানে কাণ্ডকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের কাণ্ড, একটি নারকেল গাছের কাণ্ড লক্ষ্য করি। আচ্ছা, কোনোটির কাণ্ড বেশ শক্ত। আম গাছের কাণ্ড কিন্তু অনেক শক্ত, কিন্তু লাউ গাছ কি কাণ্ড শক্ত? তোমরা যারা লাউ গাছ দেখেছো তারা কি এটা বলবে আম গাছের মতো শক্ত? অবশ্যই না, এটা কিন্তু একদম দুর্বল। আবার কোনোটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই। নারকেল গাছ কোনো শাখা প্রশাখা নেই, একদম চূড়ায় যে এই যে দেখো এখানে কিন্তু কোনো শাখা প্রশাখা হয়নি, একদম মাথায় যে শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কোনোটি শাখা প্রশাখা থাকে, আবার কোথায় এই যে আবার কোনোটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই। এ থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, অবশ্যই হতে পারে। হ্যাঁ, তবে এদের প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, যথা সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। আচ্ছা, প্রাথমিকভাবে মানে একদম শুরু থেকে এই ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, শক্ত, নরম, এর উপর ভিত্তি করে কাণ্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা সবল কাণ্ড। সবল কাণ্ড মানে শক্ত, আর দুর্বল মানে হচ্ছে মানে লেক করে, মানে নরম। আচ্ছা, সবল কাণ্ড আসো পড়ি। এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে, যেমন আম, জাম, নারিকেল, তাল ইত্যাদি গাছের কাণ্ড। এই গাছগুলোর কাণ্ড তো অবশ্যই শক্ত, এর ফলে এই কাণ্ড শক্ত হওয়ার ফলে কি হয়, গাছটা একদম শক্তভাবে দাঁড়ায় থাকে। এই কাণ্ডগুলোর কোনোটি শাখা প্রশাখা থাকে, আবার কোনোটি শাখা প্রশাখা থাকে না। অশাখ কাণ্ড, এবারে হচ্ছে সবল কাণ্ডের হচ্ছে সবল কাণ্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অশাখ কাণ্ড আর শাখান্বিত কাণ্ড। অশাখ কাণ্ড মানে যে কাণ্ডের, এসব কাণ্ডের কোনো শাখা হয় না, কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে, এর শীর্ষে পাতার মুকুট থাকে। খেয়াল করে দেখবেন নারিকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের হয়। তোমরা যদি কখনো নারিকেল, তাল, সুপারি গাছগুলো দেখো তাহলে দেখবে এরকম লম্বা হয়ে এই মাথার উপরে এরকম শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। এরপরে আসো শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড দেখো আবার অনেক ধরনের আছে। প্রথমটা পড়ি আমরা, মঠ আকৃতি। কোনো কোনো গাছে প্রধান কাণ্ডটি এমনভাবে শাখা প্রশাখার সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে দেখতে একটি মঠের মতো দেখায়। এ গাছের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে, যেমন দেবদারু, বিলাতি ঝাউ ইত্যাদি গাছে এ ধরনের কাণ্ড দেখা যায়। যেমন এটা হচ্ছে একটা মঠ আকৃতি, ঠিক আছে, এখান থেকে বড় হয়ে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। হ্যাঁ,
এটা এই ধরনের যেমন দেবদারু, বিলাতি ঝাউ, এই ধরনের গাছকে বলা হচ্ছে মঠ আকৃতির, গম্বুজ আকৃতির। কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং প্রশাখাগুলো এমনভাবে কাণ্ডের এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়। যেমন আম, কাঁঠাল, জাম। গম্বুজ মানে কি, যে মসজিদের গম্বুজ দেখো না, ঠিক ওরকম, মানে কাণ্ডটা খাটো কিন্তু উপরে শাখা প্রশাখা এমনভাবে বিস্তৃত যেমন দূর থেকে গম্বুজের মতো মনে হয়। যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল। আমরা কিন্তু এই উদাহরণগুলো অবশ্যই শিখে ফেলব। এরপরে আসো তৃণকাণ্ড। এসব কাণ্ডে পর্বমধ্য খুবই স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যথা বাঁশ, আখ ইত্যাদি। ক্ষেত্র বিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে। ফাঁপা, বাঁশ গাছ যদি দেখে থাকো, বাঁশ গাছের ভেতরটা কিন্তু একেবারে ফাঁকা, এই জন্য বলা হয়েছে যে ফাঁপা। আর আখ, এটা হচ্ছে ভরাট। তাহলে আমরা যদি আখ ছিলে খাই তাহলে কি এই জিনিসটা একদম রসালো আর ভরাট হয় না? তাহলে আমরা দেখব যে তৃণকাণ্ডতে বাঁশ এবং আখ হচ্ছে, তৃণকাণ্ডতে দেখা যাচ্ছে, এটার উদাহরণ হচ্ছে বাঁশ, আখ। এদের পর্ব ও মধ্যপর্ব কিন্তু খুবই স্পষ্ট। বাঁশ গাছে দেখা যায় যে বাঁশের মধ্যে, যদি বাঁশ গাছ দেখে থাকো তাহলে দেখবে বাঁশের মধ্যে এরকম স্পষ্টভাবে পর্ব ও পর্বমধ্য দেখা যায়। আচ্ছা, এবার আসো দুর্বল কাণ্ড, মানে যে কাণ্ডগুলা খুব নরম। কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না, তাই এরা দুর্বল ও নরম। এদের কোনোটি লতানো, কোনোটি শয়ান, আবার কোনোটি আরোহণ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখেছো লাউ গাছ, পুঁই শাক, এগুলা কিন্তু খাড়াভাবে থাকে না। এই গাছগুলা যখন লাগানো হয় তখন একটা মাচা, ঝাঁকার মতো সৃষ্টি করা হয়। এইগুলার উপর দিয়ে এগুলা একদম পেঁচায় এই গাছগুলা বড় হয়। এই জন্য এগুলাকে বলা হচ্ছে দুর্বল কাণ্ড। আর এই কাণ্ডগুলা কি হয়, মানে এত নরম যে এগুলা কিন্তু আমরা রান্না করেও খেতে পারি। এই দুর্বল কাণ্ডকে বিভিন্ন অবস্থানের উপর আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথমটা হচ্ছে ক্রিপার বা লতানো। এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। সমান্তরাল মানে মাটির উপর দিয়ে সমানভাবে বিছিয়ে থাকে। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। গুচ্ছমূল, আমরা কিন্তু একটু আগেই গুচ্ছমূলের পড়াটা পড়েছিলাম। তাহলে যেমন হচ্ছে ঘাস, আমরুলি। ঘাস যখন বাড়ে তখন কি মাটির উপরে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এরপর হচ্ছে ট্রেইলার বা শয়ান। এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্বত থেকে মূল বের হয় না। যেমন পুঁই, মটরশুঁটি, এগুলা মাটির উপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্বত থেকে মূল বের হয় না, যে আমরা যে মাচার উপরে গাছগুলোকে ছড়াই দিই। এরপর হচ্ছে আরোহিণী। এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে। এরা ক্লাইম্বার বা আরোহিণী, যথা সিম, পান, বেত। এই দেখো, এই যে পান গাছ, এটা হচ্ছে একটা আরোহিণী কাণ্ড, এটা হচ্ছে একটা পান গাছ। এরকম পান যখন চাষ করা হয়, ওরা এত দুর্বল থাকে যে এরকম একটা লাঠি দিয়ে দেওয়া হয়, এটা এরকম এরকম করে পেঁচায় ওরা বড় হয়। ঠিক আছে, সিম গাছও কিন্তু এরকম মাচার উপরে বড় হয়। তাহলে আমরা দেখলাম যে দুর্বল কাণ্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, ক্রিপার, ট্রেইলার এবং আরোহণী। আর সবল কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করেছি? প্রথমত অশাক আর শাখান্বিত। আবার শাখান্বিতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মঠ, গম্বুজ এবং তৃণ। তুমি মনে হচ্ছে খুব কঠিন একটা পড়া, কিভাবে মনে রাখবো? তোমরা আস্তে আস্তে পড়ো, দেখবা অবশ্যই লিখে পড়বা এবং অবশ্যই মনে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সংজ্ঞাগুলা, মানে কোনটার উদাহরণগুলা কি এগুলো একটু মনে রাখতে হবে, তাহলেই দেখবে পড়াটা সোজা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা আজকে এ পর্যন্তই অনেক পড়ে ফেললাম। আমরা এই যে পার্ট 3টা পড়লাম, এখান থেকে দেখো 3টা প্রশ্ন যদি তোমরা পড়ে ফেলো খুব ভালো হয়। আজকে নোট করে 2 দিনের মধ্যে পড়ে ফেলবা। মূলের প্রকারভেদ ও কাজ আলোচনা করো। চিত্রসহ কাণ্ডের বিভিন্ন অংশ বর্ণনা করো। অবশ্যই চিত্রটা আঁকা শিখবে আর কাণ্ডের বিভিন্ন অংশগুলো বর্ণনা করবা, আর কাণ্ডের শ্রেণীকরণ আলোচনা করো। ঠিক আছে, তাহলে এই 3টা প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে বাসায় নোট করে সবাই শিখে ফেলবে। আশা করি তোমরা পড়বে।
ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর রহমতে সবাই। খোদা হাফেজ।